বন্ধুরা নমস্কার। অনেক চেষ্টা করেও কোনোভাবেই নীতিশ কুমার নামক সংকটটাকে বিজেপি কাটাতে পারছে না। বরং যত দিন যাচ্ছে এই নীতিশ কুমারকে নিয়েই বিজেপির সমস্যা বাড়ছে এবং বিহার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে নীতিশ কুমার বিজেপির জন্য এমন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে না পারছে তাকে উগলে ফেলতে, না পারছে তাকে গিলতে। মানে নীতিশ কুমারের সঙ্গ ছাড়লে দিল্লিতে প্রবলেম হবে, কেন্দ্র সরকারের প্রবলেম হবে। নীতিশ কুমারকে সঙ্গে রাখলে বিহারে আরেকটা মহারাষ্ট্র করা যাবে না। মানে একনাথ শিন্দের পরিণতি বিহারে নীতিশ কুমারের করা কঠিন হয়ে যাচ্ছে বিজেপির জন্য। এর কারণে সিট শেয়ারিং, আসন সমঝোতা নিয়ে বিহারে অলরেডি বিজেপি এবং জেডিইউ এর মধ্যে, মানে নীতিশ কুমার এবং বিজেপির নেতাদের মধ্যে বিরাট সমস্যা শুরু হয়ে গেছে এবং তার খবর ধীরে ধীরে বের হতে শুরু করেছে। তার কারণ হলো যে মহারাষ্ট্রে একনাথ শিন্দের পরিণতি দেখে নীতিশ কুমার স্পষ্ট বার্তা পেয়ে গেছেন যে তারও পরিণতি যাতে সেম হয়। এই জন্য বিজেপি চাইছে যে বিহারে বিধানসভাতে নির্বাচনে নীতিশ কুমারকে যতটা সম্ভব কম সিট দিতে, আর বিজেপি যতটা সম্ভব সিট বাড়িয়ে নিতে, যাতে বিজেপি এমন একটা অবস্থাতে পৌঁছতে পারে যেখানে জনতা দল ইউনাইটেডকে বাদ দিলে, মানে নীতিশ কুমারকে বাদ দিয়েও সে সরকার গঠন করতে পারে অন্য কোনো ছোট একটা পার্টির সহযোগিতা নিয়ে। এইটা যে কোনো মূল্যে প্রাণপণ চেষ্টা করে আটকাতে চাইছেন নীতিশ কুমার, যার কারণে সিট শেয়ারিং নিয়ে এখন বিজেপির মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। এক দল মনে করছে যে কেন্দ্রে সরকার টিকিয়ে রাখার স্বার্থে নীতিশ কুমারের দাবি মেনে নেওয়া হোক। আর একটা বড় অংশ মনে করছেন যে নীতিশ কুমার যেহেতু এখন অস্তমিত সূর্যের মতন হয়ে গেছেন, মানে পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছেন মানে রাজনৈতিকভাবে, সেহেতু এই সুযোগে তাকে ম্যাক্সিমাম প্রেসার দিয়ে তার কাছ থেকে ম্যাক্সিমাম আসন বিজেপি ছিনিয়ে নিক এবং বিজেপি সর্বশক্তি নিয়ে লড়াই করে আর একটা মহারাষ্ট্র তৈরি করুক বিহারের নির্বাচনী ফলাফলে। এই নিয়ে এটা বুঝতে পেরে এখন নীতিশ কুমার তার ছেলেকে যেমন এগিয়ে এনেছেন, ঠিক তেমনি তার নেতাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন যে যে কোনো মূল্যে বিজেপির বিজয় রথ আটকাতেই হবে। বিজেপিকে কোনোভাবেই এমন অবস্থাতে যেতে দেওয়া যাবে না যেখানে গেলে পরে বিজেপি একাই সরকার গঠন করতে পারে ছোট্ট কোনো সহযোগিতা নিয়ে। তো এখন সংকটটা কোথায় আপনাদের আমি তথ্য দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। নীতিশ কুমারের পার্টি যে দুর্বল হয়ে গেছে এইটা সবাই স্বীকার করছে। বিহারে বিধানসভার আসনের হিসাবটা আমি দেওয়ার আগে আপনাদেরকে বলি, গত বিধানসভা নির্বাচনে মানে 5 বছর আগে 2020 সালে আপনার যখন নির্বাচন হয়েছিল তখন জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের নেতৃত্বে ম্যাক্সিমাম সিটে লড়াই করেছিল। বিজেপির চেয়েও 5টি বেশি সিটে তারা লড়াই করেছিল। বিজেপি লড়াই করেছিল 110টা সিটে আর জেডিইউ লড়াই করেছিল 115টা সিটে। কিন্তু বিজেপির পারফরমেন্স জেডিইউর তুলনায় অনেক বেশি। বিজেপি 110টার মধ্যে 74টা আসনে বিজয়ী হয় আর জেডিইউ 115টাতে লড়াই করে মাত্র 43টাতে বিজয়ী হয়। এই কারণে এবার বিজেপির নেতারা বলছেন যে জেডিইউকে ম্যাক্সিমাম সিট দিলে তো লাভ হয় না, সেই সিটগুলোতে তো বিরোধীরা জিতে যায়, আরজেডি জিতে যায়, কংগ্রেস জিতে যায়, বাম দলগুলো জিতে যায়, সুতরাং তাদেরকে এত সিট দেওয়ার কি দরকার। আর এখন তো তারা প্রমাণিত যে তারা রাজ্যের তৃতীয় শক্তি। 1 নম্বরে আছে এই মুহূর্তে বিজেপি, তারপর 2 নম্বরে আছে আরজেডি, 3 নম্বরে আছে জেডিইউ। তো 3 নম্বর দলকে কেন সবচেয়ে বেশি আসন দেওয়া হবে, এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? রামবিলাস পাসওয়ানের ছেলে গতবার কিন্তু এনডিএতে থেকে লড়াই করেনি, আলাদা করে লড়াই করে 135টা আসনে আপনার প্রার্থী দিয়েছিল, 135টা আসনে। এইবারে এরা এনডিএতে আছে। রামবিলাস পাসওয়ানের ছেলে কেন্দ্রীয় মন্ত্রী আছেন এবং বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কোনোভাবেই চিরাগ পাসওয়ানের জন্য 10-15টা আসনে সন্তুষ্ট থাকা সম্ভব না। সে চাইবে ম্যাক্সিমাম সিট, অন্ততপক্ষে 30-40টা সিটে যাতে জিততে পারে, মানে সিট যাতে পায়, তার মধ্যে ম্যাক্সিমাম সিটে জিতলে সরকার গঠনে একটা ভূমিকা পালন করতে পারবে। অন্যথায় 2-4টে আসন জিতে সরকার গঠনে তেমন কোনো ভূমিকা পালন করার সুযোগ নাও পেতে পারে।
তার কারণে বিজেপি কাকে কতটা আসন ছাড়বে? বিজেপি 110টাতে গতবার লড়াই করেছিল, এবার আপনার নীতিশ কুমার চাইছে বিজেপি 100-র কম সিটে লড়াই করুক। আবার বিজেপি চাইছে নীতিশ কুমার এবারে 100-র কম সিটে লড়াই করুক। তাহলে কে কাকে 100-র নিচে নামাবে? বিজেপির জন্য মানে এখানে বাধ্যবাধকতা হলো কেন্দ্রীয় সরকারটা তো টিকিয়ে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারটা যদি টিকে না থাকে তাহলে বিহারের লড়াই আর সেই রকম জৌলুস নিয়ে করতে পারবে না। বিভিন্ন রাজ্যে যে দাপাদাপি সেটা আর চালাতে পারবে না। তো তার কারণে সবচেয়ে প্রথম হলো তাকে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারটাকে টিকিয়ে রাখতে হবে। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই নীতিশ কুমার তার দুর্বল পার্টির 3 নম্বর পজিশনে নেমে যাওয়া পার্টিটাকেও সে 1 নম্বরে মানে সিট শেয়ারিংয়ে 1 নম্বরে রাখতে মরিয়ার চেষ্টা করছে। এবং এবারে বিজেপির জন্য এবং জেডিইউর জন্য উভয়ের জন্য সংকট হতে পারে, বা বিশেষ করে এনডিএর জন্য সংকট হতে পারে যে যখন নির্বাচন হবে, যে যতটা সিটে লড়াই করুক না কেন, জেডিইউ কোনোভাবেই চাইবে না যে বিজেপির প্রার্থীরা ম্যাক্সিমাম সিটে জিতুক। তার কারণে যেখানে বিজেপির প্রার্থী দাঁড়াবে সেখানে জেডিইউ তার কর্মী সমর্থকদেরকে অন্য দলকে ভোট দিতে বলতে পারে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো দলকে, অথচ তারা উভয়ই এনডিএতে। তারপরেও সে হয়তো বলতে পারে যে আরজেডিকে ভোট দিয়ে দাও, বা কংগ্রেসের ক্যান্ডিডেট থাকলে তাকে ভোট দিয়ে দাও, বা কোনো নির্দল ক্যান্ডিডেটকে ভোট দিয়ে দাও, বিজেপিকে ভোট দিও না, যাতে বিজেপির প্রার্থী জিততে না পারে। আবার বিজেপি যেটা গত নির্বাচনে করেছিল যে বিজেপির লোকদেরকে বিভিন্ন কেন্দ্রে বলে দিয়েছিল নীতিশ কুমারের ক্যান্ডিডেটদেরকে ভোট না দিতে, যার ফলে অনেক কেন্দ্রেই অভিযোগ উঠেছিল যে বিজেপির সমর্থকরা ভোট না দেওয়ার ফলে আপনার জেডিইউ প্রার্থীরা অনেক কেন্দ্রে নিশ্চিত জয়ের সামনে গিয়েও তারা পরাজিত হয়। তো এই সমস্যাটা গত বিধানসভা নির্বাচনেই ছিল, এবং গত নির্বাচনে নীতিশ কুমারের 3 নম্বর পজিশনে নেমে যাওয়ার পেছনে নীতিশ কুমার কিন্তু এখনো পর্যন্ত বিজেপি দায়ী বলে মনে করেন। তো তার কারণে এবার প্রতিশোধ নিতে চাইছেন তিনি কারণ তার কাছে তেমন কোনো সংকট নাই। তিনি জানেন যে তিনি যদি একটা মোটামুটি সংখ্যক আসন পেতে পারেন, সে যদি 30, 40 বা 50 এরকমও যদি পেতে পারেন, তাহলেও তিনি সরকার গঠনে একটা প্রধান ভূমিকা পালন করবেন যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, এবং সেরকম পজিশনে যাওয়ার সম্ভাবনা এখনো কম আছে। সেই ক্ষেত্রে তিনি বিজেপি যদি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে না নেয়, তাহলে তিনি আরামে লালু প্রসাদ যাদবের কাছে চলে যাবেন, আরজেডির সহযোগিতা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং কেন্দ্রে সমর্থন প্রত্যাহার করে নেবেন, সরকারকে সমস্যা ফেলে দেবেন কেন্দ্রে। এইটা বিজেপি জানে খুব ভালো করে। বিজেপি জানে যে নির্বাচনের আগে পর্যন্ত নীতিশ কুমার মানে গোদের ওপর মানে বিস্ফোরার মতন বিজেপির কাছে, কিন্তু তারপরেও এটাকে তাকে সহ্য করতেই হবে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে নীতিশ কুমার এনডিএতে থাকবেন না বলেই বিজেপি ধরে নিয়েছে যে নীতিশ কুমার আবার পাল্টে দেবেন বিধানসভা নির্বাচনটা শেষ হলে পরে। এবং এইটা খুব ভালো করে বুঝে আরজেডির তেজস্বী যাদব চাইছে না যে কোনোভাবে নীতিশ কুমার নির্বাচনের আগে আপনার ইন্ডিয়া জোটে সামিল হোক। কারণ হলো নির্বাচনের আগে যদি নীতিশ কুমার ইন্ডিয়া জোটে চলে আসে, তাহলে সে তো এখানে এসেও অনেক সংখ্যক বিশাল সংখ্যক আসন চাইবে নির্বাচনে, ভোট শেয়ারিং সিট শেয়ারিং এসে একটা বিরাট শেয়ার চাইবে, সেটা তখন আরজেডির জন্য সমস্যা হয়ে যাবে। তো আরজেডি চাইছে যে এই সমস্যাটা বিজেপি ফেস করুক, নির্বাচন পর্যন্ত সমস্যাটা বিজেপি ফেস করুক, নীতিশ কুমার নামক সমস্যাটা। নির্বাচন পরবর্তী সময়ে যখন সিট শেয়ারিংয়ের কোনো ঝামেলা থাকবে না, যখন যে যতটা সিটে জিতবে সেইগুলি নিয়েই তখন হিসাব নিকাশ হবে। তো সুতরাং তখন প্রয়োজনে নীতিশ কুমারকে সঙ্গে নেবে, হতে পারে দরকার হলে নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীত্বে রেখে দেবে আপনার লালু প্রসাদ তেজস্বী যাদব, কিন্তু বিনিময়ে কেন্দ্রে তার সমর্থন চাইবে। এবং কেন্দ্রের সমর্থন নীতিশ কুমার যদি বিরোধী জোটকে সমর্থন করে, তাহলে নীতিশ কুমার কিন্তু চন্দ্রবাবু নাইডুকেও কনভিন্স করার চেষ্টা করবেন, অন্য ছোট ছোট দলগুলোকেও কনভিন্স করার চেষ্টা করবেন। কারণ নীতিশ কুমার যেহেতু
একদম পোর খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করার ফলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তো তার ফলে তিনি ব্যক্তিগত প্রভাবে খাটিয়ে সেক্ষেত্রে অনেক ছোট বড় দলকে তিনি তখন এনডিএর বাইরে নিয়ে আসার চেষ্টা করবেন। এইটাই মূলত লালু প্রসাদ যাদবের প্ল্যান, এইটাই মূলত রাহুল গান্ধীও চাইছেন। তার কারণে এই নির্বাচন পর্যন্ত তারা নীতিশ কুমারকে বিজেপি থেকে ভাঙিয়ে, এনডিএ থেকে ভাঙিয়ে ইন্ডিয়া জোটে বা বিরোধী জোটে নিয়ে আসতে চাইছেন না। এবং এইটা বিজেপি বুঝতে পেরে নীতিশ কুমারকে না পারছেন ফেলতে, না পারছে ধরে রাখতে। ফলে সমস্যা বিহারের বিধানসভা নির্বাচন পর্যন্তই না, নির্বাচন পরবর্তী সময়েও। এই কারণেই নীতিশ কুমারকে নিয়ে ন্যাশনাল মিডিয়াতে দেখবেন প্রত্যেক দিন হল্লা চিৎকার চলছে। কারণ সবাই জানে নীতিশ কুমার কোনো অবস্থাতেই মানে এখন যেরকম শান্তভাবে একদম ভালো ছাত্রের মতন আছেন, এরকম থাকবেন না, কোনোভাবেই থাকবেন না। তিনি আরেকবার তিনি পাল্টি মারবেন। পাল্টি মারার আগে তিনি বিজেপির অনেকটা ক্ষতি করে দিয়ে যাবেন। এই ক্ষতির আশঙ্কাতেই বিহারের বিজেপি কাঁপছে। কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন, একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।